মূল বিন্দুগামী একটি সরলরেখা 4,-2 এবং 1,10 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদের যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে বলেছে সেটার জন্য আমাদের কি কি দেওয়া আছে? মূল বিন্দুগামী যেটার সমীকরণ নির্ণয় করতে হবে সেটা কি মূল বিন্দুগামী। আর কি দেওয়া আছে সেই সরলরেখার? এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখাংশটা তৈরি হয়, এই দুটো বিন্দু দিয়ে তার মাঝখানে একটা বিন্দু থাকবে যে বিন্দু এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। বুঝতে সমস্যা হচ্ছে তো নাকি? ধরলাম এখানে একটা ছবি আঁকি, 4,-2 এবং 1,10 এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ কত? 4,-2 আর হচ্ছে 1,10। 4,-2 আর 1,10 এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশ যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হবে। ধরলাম এখানে কোথাও একটা বিন্দু আছে, এই বিন্দুতে এই রেখাংশটা 2:1 অনুপাতে বিভক্ত হবে, অর্থাৎ এইদিকে 2 হলে এইদিকে 1 হবে। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। যে সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে সেই সরলরেখাটা মূল বিন্দুগামী এবং এই বিন্দুগামী। তো আগে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটাকে বের করতে হবে, ঠিক আছে? এই বিন্দুর স্থানাঙ্কটা বের করব। সূত্র কি ছিল? x1 y1 আর হচ্ছে x2 y2 এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশের মাঝখানে কোনো একটা বিন্দু যদি রেখাংশটাকে m/n অনুপাতে বিভক্ত করে তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কত? যদি এখানে এদিকে m হতো এদিকে n হতো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হতো? mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। তো আমরা আগে কি করব? এই দুটো বিন্দু যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এটা আমি রাফ হিসাবে বোঝালাম এখানে। তো আমরা কি লিখব? 4,-2 এবং 1,10 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক। নিয়ম কি ছিল? এটা হচ্ছে আমাদের x1 y1 x2 y2 আর এটা m/n। তো প্রথমে আমরা m নেব। m মানে কত? 2 ইন্টু দূরের বিন্দু আমাদের এদিকেরটা হবে। দূরের বিন্দুর x এর মান কত? 1। m এর দূরের বিন্দু মানে 2 এর দূরের বিন্দু হচ্ছে আমরা এদিকেরটাকে ধরতে পারি, এটার x এর মান mx2 + n হচ্ছে আমাদের 1 x1, এটার দূরের বিন্দু এইদিকে, এটার x এর মান -2 / m + n কত? 2 + 1। এবার y এর ক্ষেত্রে my2 m তো লিখবো না, এখানে 2 লিখবো। 2 y2 মানে দূরের বিন্দুর y এর মান কত? 10 + n y1 মানে দূরের বিন্দু যেটা। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে ভুলটা কি? এখানে -2 হবে না, mx2 + nx1 মানে x এর মান বসবে এখানে কত? 4 হবে। আর এখানে y1 মানে কত? -2 / m + n। টু + 4/3, 20 - 2/3। 2 + 4 6/3 মানে কত? 2। আর 18/3 মানে কত? 6। আমরা এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, যে বিন্দুটা
এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমাদের যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে সেই সরলরেখা এত বিন্দুগামী এবং মূল বিন্দুগামী। তাহলে দুই বিন্দু আকারে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। অর্থাৎ 2,6 বিন্দুগামী, একবার লিখে দিই 2,6 এবং মূল বিন্দুগামী, 2,6 ও মূল বিন্দুগামী, মূল বিন্দু স্থানাঙ্ক 0,0, 2,6 ও মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সাইডে করছি, এখানে নিয়ম কি, y মাইনাস y1 বাই x মাইনাস x1, মূল বিন্দুকে আমি এখানে x1 y1 ধরলাম আর এটাকে আমি x2 y2 ধরলাম, যেভাবেই হোক আমরা ধরতে পারি, সমস্যা নেই কোনো। তো y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2, y2 মানে কত 6 আর x1 মাইনাস x2 মানে কত 2, তাহলে কত আসলো y বাই x ইকুয়ালস টু 6 বাই 2, 6x ইকুয়ালস টু 2y, 6x মাইনাস 2y ইকুয়ালস টু 0। মূল বিন্দুগামী সরলরেখা যেহেতু বলা আছে, এর আগে হয়তো কোনো একটা ক্লাসে বলেছিলাম যে সরলরেখা মূল বিন্দুগামী হয় সেই সরলরেখার ক্ষেত্রে ax প্লাস by প্লাস c আকারের যে সমীকরণটা থাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, সেই c এর মানটা 0 হবে, তার মানে ধ্রুবক পদটা 0 হবে। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে সবসময় ধ্রুবক পদ 0 হবে, এখানেও তাই আসলো, ধ্রুবক পদ 0। আরেক লাইন করতে পারছি, এখানে 2 কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো, 3x মাইনাস y ইকুয়ালস টু 0। তো এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, একটি সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। বিষয়টা ভালো করে বুঝতে হবে, এখানে বিষয়টা কি দেওয়া আছে। সরলরেখা, যেই সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে সেই সরলরেখা হচ্ছে 3,5 বিন্দুগামী। আর কি দেওয়া আছে, অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এইটুকু অংশ ভালো করে বুঝতে হবে। এইটুকু অংশ, অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটার মানে কি? যে সরলরেখা সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে সেই সরলরেখাটা ধরলাম এরকম। এবার এই সরলরেখাটা 3,5 বিন্দুগামী, 3,5, এখানে কোথাও 3,5 আছে, ধরলাম এটা 3,5। এবার অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ, অক্ষ বলতে এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ মানে এই বিন্দু থেকে এই বিন্দু, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, মানে সরলরেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে অক্ষ দুটির মধ্যবর্তী রেখাটির ছিন্ন অংশ মানে হচ্ছে এ বি। অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ মানে এ বি অংশটুকু। এবার এ বি অংশটুকু ওই বিন্দুতে, ওই বিন্দু বলতে এখানে এই বিন্দুর কথা বলা হয়েছে 3,5 বিন্দু, এ বি অংশটুকু 3,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখানে বলা আছে এ বি যে অংশটুকু আছে, মানে অক্ষ দুটির মধ্যে যেটুকু রেখাটির ছিন্ন অংশ আছে মানে এ বি অংশ, এই এ বি অংশটুকু ওই বিন্দুতে মানে 3,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে কি 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এই বিন্দুতে এ বি অংশ 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এইটুকু দেওয়া আছে। বলেছে সরলরেখাটির সমীকরণ কত হবে। তো এরকম ক্ষেত্রে সমীকরণ বের করার জন্য আমরা এটাকে ছেদিতাংশ আকারে সরলরেখাটার সমীকরণ ধরে নেব। ছেদিতাংশ আকার, এ বিন্দু আর বি বিন্দু
এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা কিছু ধরে নিই a,0 আর বি বিন্দুর স্থানাঙ্ক 0,b, তাহলে ছেদিতাংশ আকারে সরলরেখাটির সমীকরণ প্রথমে আমরা ধরে নিচ্ছি। ধরি ছেদিতাংশ আকারে সরলরেখাটির সমীকরণ হয় x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, অর্থাৎ সরলরেখাটি x অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে? a,0, মানে এই স্মল a,0, x অক্ষকে বিন্দুর নাম দিয়েছি ক্যাপিটাল A, আর যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক মানে এ বিন্দুর স্থানাঙ্ক a,0 হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক হবে a,0। এখানে কি নিয়েছি? x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তাহলে x অক্ষকে ছেদ করবে a,0 বিন্দুতে আর y অক্ষকে ছেদ করবে 0,b বিন্দুতে। এটা হচ্ছে 0,b, এটা ধরেছি আমরা। সরলরেখাটি y অক্ষকে ছেদ করে এত বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, এবং সরলরেখাটি y অক্ষকে ছেদ করবে b 0,b বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এ ও বি বিন্দুর মধ্যবিন্দুই হচ্ছে 3,5, সমদ্বিখণ্ডিত হয় বলেছে এখানে 3,5 বিন্দুতে। তাহলে আমরা এ ও বি বিন্দুর মধ্যবিন্দু বের করবো, তার মানে এ বি রেখাংশের মধ্যবিন্দু বের করব। এখন এ বি রেখাংশের মধ্যবিন্দু, এ বি রেখাংশের মধ্যবিন্দু কত হবে? x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, তার মানে a প্লাস 0/2, 0 প্লাস b/2। মধ্যবিন্দু এখানে প্রশ্নতে আগের থেকেই দেওয়া আছে 3,5, তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো? a প্লাস 0/2 ইকুয়ালস টু 3। এই দুটো বিন্দু তো একই বিন্দু না, এই বিন্দু আর 3,5 বিন্দু একই বিন্দু, তাহলে এই বিন্দুর x এর মান আর এই বিন্দুর x এর মান সমান, এই বিন্দুর y এর মান এই বিন্দুর y এর মান সমান, এবং 0 প্লাস b/2 ইকুয়ালস টু কত? 5। এখান থেকে আমরা বলতে পারবো a ইকুয়ালস টু 6 আর b ইকুয়ালস টু 10। সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। এর মান আর b এর মান, a এর মান আর b এর মান এখানে বসিয়ে দেবো, এটাই সরলরেখার সমীকরণ। এখানে ছবিটা মুছে দিয়ে এদিকে করছি। সুতরাং নির্ণীয় সরলরেখার সমীকরণ x/a কত? a 6 প্লাস y/y কত? 10 ইকুয়ালস টু 1। তার মানে আমরা বলতে পারছি এখানে লসাগু কত? 30 হবে। 5x প্লাস 3y ইকুয়ালস টু 1, 5x প্লাস 3y ইকুয়ালস টু 30। এটাই হচ্ছে সমীকরণ। আর থাকলো যাবে, এটা ভেবে থাকলো। এখানে আরেকটা পার্ট আছে। কি পার্ট? মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করো, মানে এই সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করার জন্য সরলরেখাটিকে আমরা অভিলম্ব আকারে প্রকাশ করব। অভিলম্ব আকারে প্রকাশ করে ডান দিকে যেটা থাকবে সেটাই হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। এখন 5x প্লাস 3y ইকুয়ালস টু 30 অভিলম্ব আকারে প্রকাশ করার জন্য আমাদের √5² প্লাস 3² দিয়ে ভাগ করতে হবে। তো 5/√5² প্লাস 3² ইন্টু x প্লাস 3/√5² প্লাস 3² ইন্টু y ইকুয়ালস টু 30/√5² প্লাস 3²।
এটাই হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। সুতরাং মূল বিন্দু থেকে সরল রেখাটির লম্ব দূরত্ব সমান সমান 30 হিসেব করলে কত হবে? 25 আর 9 34 এত একক। সংক্ষিপ্তের 5 নম্বর অঙ্ক যেটা ছিল না, সংক্ষিপ্তের 5 নম্বর অঙ্ক সেটাকে আমি স্কিপ করলাম, এখানে 6 নম্বর অঙ্ক তুলেছি। কারণ সংক্ষিপ্তর 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা সংক্ষিপ্তর 4-এর মতোই, 4 নম্বরটার মতোই হয়, একই রকম অঙ্ক, তোমরা সেটাকে চেষ্টা করবে। এখানে 6 নম্বর অঙ্ক তুলেছি। আবার 6 নম্বর অঙ্কতে একটা নতুন বিষয়, সঞ্চার পথ, ইংরেজি নাম হচ্ছে লোকাস। তো সঞ্চার পথ বা লোকাস কি জিনিস সেটাকে জানতে হবে আগে। আমি প্রথমে একটু এখানে বেসিক কনসেপ্ট দিচ্ছি সঞ্চার পথ বা লোকাসের, তারপরে এই অঙ্কটার মাধ্যমে আমি সঞ্চার পথ বা লোকাস জিনিসটাকে বোঝাবো। সঞ্চার পথ বা লোকাস, একটা বিন্দু ধরলাম, এটা একটা বিন্দু, এই বিন্দুটা একটা পথে গতিশীল, এই পথে এই বিন্দুটা গতিশীল, এই যে একটা বিন্দু, এই পথে বিন্দুটা গতিশীল। তো এই পথটা কীরকম? এই পথটা একটা সরল রেখার মতো ধরলাম, এই পথটা হচ্ছে একটা সরল রেখা, এই পথে এই বিন্দুটা গতিশীল। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ককে যদি আমরা এক্স কমা ওয়াই ধরি, একটা গতিশীল বিন্দু এক্স কমা ওয়াই, তাহলে এই এক্স কমা ওয়াই বিন্দুর যেটা গতিপথ, এক্স কমা ওয়াই বিন্দুর যেটা গতিপথ আছে, এটাই হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দুর গতিপথ। এই পথটাকেই আমরা বলবো এক্স কমা ওয়াই বিন্দুর সঞ্চার পথ। সঞ্চার পথ মানে আর কিছু না, বলতে গেলে একটা রাস্তার মতো, যে রাস্তা দিয়ে এই বিন্দু গতিশীল হবে। ঠিক আছে, গতিশীল হওয়ার জন্য কিছু শর্ত থাকবে, মানে কিভাবে যাবে বিন্দুটা, কোন পথে যাবে, কিভাবে যাবে, তার জন্য শর্ত প্রশ্নে বলা থাকবে। তো যে পথে গতিশীল সেই পথটাকে আমরা এই বিন্দুর এক্স কমা ওয়াই বিন্দুর সঞ্চার পথ বলবো। নাম দিই পি বিন্দু। পি বিন্দুর সঞ্চার পথ হচ্ছে এই সরল রেখা। পি বিন্দুর সঞ্চার পথ কত? সরল রেখা। তাহলে এই সরল রেখাটার কিছু একটা সমীকরণ হবে, ধরলাম সমীকরণ 3x + 5y = 10। এই সরল রেখার সমীকরণ ধরলাম 3x + 5y = 10। তাহলে এক্স কমা ওয়াই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ হবে 3x + 5y = 10। সঞ্চার পথের সমীকরণ মানে যেটা পথ, সঞ্চার পথ যেটা, সেই সঞ্চার পথটার সমীকরণ কত? 3x + 5y = 10। সঞ্চার পথ মানে তাহলে কি হলো? সঞ্চার পথ মানে কোনো বিন্দু যে পথে গতিশীল হবে, তো গতিশীল হওয়ার জন্য কিছু শর্ত থাকবে, সেই পথটাকেই আমরা বলবো সঞ্চার পথ। তো সঞ্চার পথ এখানে সবসময় যে সরল রেখাই হবে তা না, সঞ্চার পথ কোনো বক্ররেখা হতে পারে, বৃত্ত হতে পারে, ঠিক আছে, কোনো বিন্দু এই বৃত্তাকার পথে গতিশীল সেটাও হতে পারে, এই বৃত্তাকার পথে কোনো বিন্দু গতিশীল সেটাও, তখন আমরা বলবো এই বিন্দুর সঞ্চার পথ একটা বৃত্ত। সঞ্চার পথের সমীকরণ কত হবে? বিন্দুটার এই বৃত্তের সমীকরণটা হবে এই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ। এবার আরেকটু ডিটেলসে আমরা যাচ্ছি, সেটা এই অঙ্কটা দিয়ে আমি বোঝাচ্ছি। x cos α + y sin α = 4 সরলরেখাটির অক্ষ দুটি দিয়ে যে রেখাংশ ছেদিত হয়। প্রথমে আমি সরলরেখাটাকে, আচ্ছা প্রথমে আমি একটু রাফ করছি, অঙ্কটাতে রাফ করছি, একটা রাফ ছবি আঁকবো। এখানে একটা রাফ ছবি আঁকলাম। সরলরেখা কি দেওয়া আছে? x cos α + y sin α = 4। এটা অভিলম্ব আকারে সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা 4টাকে আমরা মূল বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব বলতে পারবো। আর এই আলফার মানটা নির্দিষ্ট করে কিছু দেওয়া নেই, তার মানে আলফার মান এখানে 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আলফাটা কি ছিল? আলফাটা ছিল লম্ব, যেটা মূল বিন্দু থেকে যেটা লম্ব, সেই লম্ব এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা। আর লম্বটার দৈর্ঘ্য কত? 4 একক। তাহলে লম্বটাকে আমরা এদিকে আঁকতে পারি, এটাও 4 একক হবে, এদিকে আঁকতে পারি, এটাও 4 একক হবে, এদিকে আঁকতে পারবো, এটাও 4 একক হবে, এদিকে আঁকতে পারবো 4 একক।
বিভিন্ন দিকে কেন আঁকতে পারছি? আলফার বিভিন্ন মানের জন্য। আলফা যদি ধরলাম 30 ডিগ্রি, তাহলে লম্ব এটা হবে। আবার যদি 60 ডিগ্রি বা 45 ডিগ্রি হয় আর একটু বেশি হবে। মানে আলফার মান আমরা যখন যতই চেঞ্জ করব, আলফার মান যদি আমরা চেঞ্জ করি, এই লম্বটা চেঞ্জ হবে, কিন্তু লম্বর দৈর্ঘ্য যেটা প্রত্যেক ক্ষেত্রেই 4ই থাকবে, কিন্তু এক্স অক্ষের সাথে বিভিন্ন কোণের জন্য লম্বটার একটু এই দিকে ঘুরছে বলতে পারি লম্বটা। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা লম্বটাকে এরকম ধরি, তাহলে লম্ব সরলরেখা এরকম হবে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি লম্ব আমরা এটাকে ধরি, তাহলে সরলরেখাটা আমাদের এরকম হবে, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ করব। আবার তৃতীয় ক্ষেত্রে যদি আমরা লম্ব এটাকে ধরি, তাহলে সরলরেখাটা কি হবে? এরকম হবে। এটা এক্স অক্ষকে অনেক দূরে গিয়ে ছেদ করবে। আবার লম্ব যদি আমরা এটাকে ধরতাম, তাহলে সরলরেখাটা এরকম হতো, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হতে হবে। মানে সরলরেখার আমরা বিভিন্ন আকার পাচ্ছি, মানে এটাকে আমরা একটা গতিশীল সরলরেখা বলতে পারি। মানে সরলরেখাটা এরকম হচ্ছে, সেটা আলফার মানের উপর ডিপেন্ড করবে। আলফার মান যেরকম হবে সরলরেখাটা সেরকমই হবে। এবার সরলরেখাটার অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশ, প্রথম ক্ষেত্রে হচ্ছে এই সরলরেখাটা ছিল। ভালো করে এখানে লক্ষ্য করো বিষয়টা, খুব সহজ বিষয়টা। প্রথম ক্ষেত্রে আমাদের এই সরলরেখাটা ছিল, এই ক্ষেত্রে মধ্যবিন্দু পাচ্ছি আমরা এটাকে, এরকম কোনো জায়গায় থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই সরলরেখাটা ছিল, এই ক্ষেত্রে মধ্যবিন্দু আমি এরকম কোথাও পাচ্ছি। আবার তৃতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই সরলরেখাটা, তাহলে মধ্যবিন্দু আমরা এখানে কোনো জায়গাতে পাচ্ছি। তো এইরকম করে তো আমরা অনেক রকম সরলরেখা পাচ্ছি। তার মানে মধ্যবিন্দুটা কি আর একটু কাছাকাছি যদি আমরা লম্বগুলো নেই, এই লম্বটা আরেকটা লম্ব এখানে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে সরলরেখাটা আমাদের এরকম হবে। আরেকটা লম্ব আমি এইদিকে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে সরলরেখাটা আমাদের এরকম হবে। সেক্ষেত্রে আমরা মধ্যবিন্দু যেগুলো পাচ্ছি, মধ্যবিন্দুগুলো হচ্ছে এগুলো। এই যে মধ্যবিন্দুগুলো আমরা যদি আরও একটু কাছাকাছি নিতাম, তাহলে মধ্যবিন্দুগুলো কাছাকাছি আসতো। এই যে মধ্যবিন্দুগুলো একটা পথ তৈরি করছে, ঠিক আছে? মধ্যবিন্দুগুলো একটা পথ তৈরি করছে, এইরকম একটা পথ। প্রত্যেক ক্ষেত্রে মধ্যবিন্দুগুলো একটা পথ তৈরি করছে, এই পথটাকে আমরা বলবো মধ্যবিন্দুগুলোর সঞ্চার পথ, ঠিক আছে? এই পথটা হচ্ছে মধ্যবিন্দুগুলোর সঞ্চার পথ। তো এই মধ্যবিন্দুগুলির সঞ্চার পথটা কীরকম সেটার সমীকরণ বের করতে বলেছে। তো আমাদের কি করতে হবে? আমরা কি করব? আমরা কোনো একটা কেস নেব। সবগুলো কেস আমরা একবারে নিয়ে অঙ্ক করতে পারবো না, কোনো একটা কেস নেব। সেই একটা কেসের ক্ষেত্রে মধ্যবিন্দুর স্থানাঙ্কটাকে নির্দিষ্ট করে দেব এইচ কমাকে। মধ্যবিন্দুটা কিন্তু এখানে নির্দিষ্ট না, গতিশীল। কেন গতিশীল? আলফার মান চেঞ্জ করব, সরলরেখার মধ্যবিন্দুর অবস্থান চেঞ্জ হয়ে যাবে। আলফার মান যত চেঞ্জ করব, সরলরেখার মধ্যবিন্দুর অবস্থান তত চেঞ্জ হয়ে যাবে। তো যে কোনো একটা ক্ষেত্রে আমরা মধ্যবিন্দু এইচ কমা কে ধরবো, এইচ কমা কে মধ্যবিন্দু ধরলাম। ধরার পরে প্রশ্নতে যে শর্তগুলো আছে সেই শর্ত দিয়ে এইচ আর কে দিয়ে একটা সমীকরণ নিয়ে আসব। সেই শর্তগুলোর সাহায্যে এইচ আর কে দিয়ে একটা সমীকরণ নিয়ে আসব। সমীকরণ নিয়ে আসার পরে এই এইচ কে বিন্দুটা যেহেতু আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরেছি, এটাকে গতিশীল বিন্দু করে দেব। গতিশীল বিন্দু করার জন্য এইচ কমা কে এর জায়গাতে এক্স কমা ওয়াই বসিয়ে দেব। এক্স কমা ওয়াই বসিয়ে দিলে আমরা বলতে পারবো এটা একটা গতিশীল বিন্দু। তার মানে এইচ কে দিয়ে সমীকরণ যেটা ছিল সেই সমীকরণটা এক্স আর ওয়াই দিয়ে চলে আসলো। এটাই হবে সঞ্চার পথের সমীকরণ। এই মধ্যবিন্দুগুলোর সঞ্চার পথের সমীকরণ এটাই হবে। ঠিক আছে, এবার অঙ্কটা করছি, ছবিটা আঁকবো এখানে। তো সরলরেখার আমরা একটা অবস্থানই ধরবো, বিভিন্ন অবস্থান ধরবো না। আলফার মানটাকে আমরা নির্দিষ্ট করে কোনো একটা অবস্থান ধরবো, ধরলাম এরকম। এটা হচ্ছে আমাদের সরলরেখা। এই সরলরেখার মধ্যবিন্দু মানে অক্ষ দুটি দিয়ে রেখাটির ছিন্ন অংশের মধ্যবিন্দু, এই বিন্দু ধরলাম এটা হচ্ছে ছিন্ন অংশের মধ্যবিন্দু। ঠিক আছে,
এই বিন্দুটা গতিশীল, কোনো একটা পথে গতিশীল, সেই পথটার সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। মানে সরলরেখার অবস্থান চেঞ্জ করলে তো মধ্যবিন্দুটার অবস্থানও চেঞ্জ হয়ে যাবে। তো মধ্যবিন্দু যেখানে যেখানে পড়ছে সেই পথগুলো, সেই পথটা মধ্যবিন্দু যেখানে যেখানে পড়ছে সেগুলোকে যদি আমরা যুক্ত করে দিই বিন্দুগুলোকে, যে পথটা পাবো সেই পথটার সমীকরণ বের করতে বলেছে। এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে, সেটার জন্য সরলরেখার সমীকরণটার আমরা সাহায্য নেব। x cos alpha plus y sin alpha equals to 4। প্রথমে এটাকে ছেদিতাংশ আকারে আমরা বের করি। কেন ছেদিতাংশ আকারে বের করব? এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য আমাদের এই দুটো বিন্দু লাগবে। সরলরেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। তাহলে কত হবে এখানে? x cos alpha ছেদিতাংশ আকারে বের করার জন্য ডান দিকে 1 লাগবে, তাহলে x 4 দিয়ে ভাগ করে দিলাম, 4 দিয়ে ভাগ করলাম, y sin alpha by 4 equals to 1, x by 4 by cos alpha plus y by 4 by sin alpha equals to 1। এটাকে a বিন্দু দিয়ে দিই, এটা হচ্ছে b বিন্দু, অর্থাৎ 1 নং সরলরেখা। x অক্ষকে আমরা নাম দিলাম a, তাহলে x অক্ষকে কত 4 বাই cos আলফা, 0, মানে এতটুকু দূরত্ব হচ্ছে কত 4 বাই cos আলফা। x অক্ষের উপরে ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 4 বাই cos আলফা, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত হবে 4 বাই cos আলফা, 0। এবং y অক্ষকে এদিকে লিখে দিই, ও y অক্ষকে 4 বাই sin আলফা, 0,4 বাই sin আলফা বিন্দুতে ছেদ করে, এটার নাম b দিয়েছি, বিন্দুতে ছেদ করে। এবার নিয়ম, সঞ্চারপথের সমীকরণ বের করার নিয়ম হচ্ছে কোনো বিন্দুর সঞ্চারপথ হচ্ছে কোনো বিন্দুর হয়, তো যে বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে সেই বিন্দুর স্থানাঙ্ককে আমরা ধরব। সেই বিন্দুর স্থানাঙ্ককে আমরা h, kও ধরতে পারি বা একবারেই আমরা x, yও ধরতে পারি। যদি h, k দিয়ে ধরি তাহলে h, k কে আমাদের সবার শেষে রিপ্লেস করতে হবে x আর y দিয়ে। তো h, k ধরছি মানে একটা নির্দিষ্ট বিন্দু ধরছি, পরে যখন সমীকরণ বের করব h আর k দিয়ে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা মানে h, k বিন্দুটাকে আমরা x, y দিয়ে রিপ্লেস করে দেব। ধরি AB রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক AB রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা h, k ধরলাম। এবার প্রশ্ন থেকে আমরা কিছু শর্ত নিয়ে h আর k এর সাহায্যে আমরা মানে h আর k দিয়ে সমীকরণ বানাবো, ঠিক আছে? তো মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা h, k ধরলাম। আবার আমরা a ও b বিন্দু দিয়েও তো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। আবার AB রেখাংশের মধ্যবিন্দু হয় কত হবে? এই যে এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 plus x2 by 2, y1 plus y2 by 2, মানে 4 by cos alpha plus 0 by 2, 0 plus 4 by sin alpha by 2। আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরলাম h, k, আবার এখানে মধ্যবিন্দুও বের করলাম। তাহলে সেক্ষেত্রে বলতে পারি h এর মান হচ্ছে এত আর k এর মান হচ্ছে এত। ছবিটাকে মুছে দিচ্ছি। সুতরাং আমরা কি বলতে পারবো? 4 by cos alpha by 2,
cos alpha by 2 তো ইকুয়ালস টু h এবং 4 by sin alpha by 2 তো ইকুয়ালস টু k। এখান থেকে বলতে পারবো 4 by সমান সমানটা এই লাইনটার নিচে হবে, এখানে h আর এখানে সমান সমানটা এই লাইনটার নিচে হবে, এখানে k। তাহলে লিখতে পারবো 4 by 2 cos alpha equals to h, আর এখান থেকে লিখতে পারছি, আচ্ছা এখান থেকে বের করে নিয়ে আগে 2 by cos alpha equals to h, তার মানে cos alpha equals to h 2 by h, cos alpha equals to 2 by h, আর এখান থেকে কি পাবো 4 by 2 sin alpha equals to k, 2 by sin alpha equals to k, sin alpha equals to 2 by k। cos alpha আর sin alpha এর মান কেন বের করলাম? আমাদের h আর k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। আমরা cos alpha আর sin alpha এর মধ্যে সম্পর্ক জানি, cos square alpha plus sin square alpha equals to 1, তাহলে সেখান থেকে আমরা h আর k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে পারবো। এবার আমরা জানি কি জানি cos square alpha plus sin square alpha equals to 1, 2 by h whole square plus 2 by k whole square equals to 1। এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 by h square plus 4 by k square equals to 1। 4 কমন নিয়ে ডান দিকে নিয়ে গেলে 1 by h square plus 1 by k square equals to 1 by 4। আমাদের h আর k দিয়ে সম্পর্ক আসলো। h, k কি ছিল? h, k ছিল একটা নির্দিষ্ট বিন্দু। এবার এই বিন্দুটাকে গতিশীল যখনই আমরা ধরবো বা গতিশীল ভাববো, তখন h আর k এর জায়গাতে আমরা x আর y বসিয়ে দেব, তখন এটা গতিশীল বিন্দু হয়ে যাবে h, k। তো আমরা উত্তরটা এভাবে লিখব, সুতরাং h, k বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। h, k বিন্দুর সঞ্চারপথের সমীকরণ 1 by h এর জায়গাতে x বসাবো, k এর জায়গাতে y বসাবো, ইকুয়ালস টু 1 by 4। এটা হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা আমরা h, k যে বিন্দুটার স্থানাঙ্ক ধরেছিলাম সেটাকে h, k না ধরে সরাসরি আমরা x, y ধরেও করতে পারি, তাহলে এই সমীকরণটা আমাদের একবারেই চলে আসবে। তো অঙ্ক কমপ্লিট হয়ে গেল এখানে। এই ক্লাসটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি, বড় হয়ে যাচ্ছে। বড় তো হয়নি, মোটামুটি 30 মিনিট হয়ে গেল। এরপরে যে অঙ্কগুলো আছে আমি এর পরে ক্লাসে করাবো, একটা একটা করে সব অঙ্কই করাবো।